নমস্কার, গল্প বৈঠকের গল্পের আসরে আজকের গল্প রাত তখন 11টা। লিখেছেন বিমল মিত্র। শুরু হচ্ছে আজকের গল্প রাত তখন 11টা। ঘটনাটা ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা সাড়ে 8টা বেজে যায়। স্টেশনে নেমে আরও 5 ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও 2 ঘন্টা। তারপর আরেকটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপর দুপুর 2টোয়, তারপর সন্ধে 6টায়। সন্ধে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশন, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছাতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যাই না। তখন আমি কলকাতায় একটা মেসে থেকে পড়াশুনো করছি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোর ট্রেনে বাড়ি যাই। তাতে সুবিধা খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায়। কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না। লেখাপড়া, তাছাড়া ফুটবল খেলার নেশা আছে। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধুবান্ধবদের সঙ্গে কাটাতে বেশ ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে। লেখেন, তুমি গত শনিবার বাড়িতে আসো নাই কেন? আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দিও, ইত্যাদি। আমি বাবার একই সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়েই তার যত ভাবনা, চিন্তা, স্বপ্ন, সবকিছুই। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে এদো, পানাপুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হারুমুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারো কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না। সে পয়সা তাদের নেই, তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে। আমার চাল চলন, জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নুসু কাকা। আসল নাম বোধহয় নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নুসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়ি গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কীরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। বলতাম, হ্যাঁ কাকা। তিনি বলতেন, হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা। এখন দিনকাল খুব খারাপ, আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া, ট্রাম বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নুসু কাকা আমাদের দেশের নামকরা পুরোত মশাই। তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হয় না। কেউ হাতে খড়ি দেবে, তাও যেমন তার ডাক পড়ত। আবার তেমন কোনো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তার ডাক। তারপর আছে বারোয়ারি তলার দুর্গাপুজো, কালী পুজো থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে, ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। তাই এই আবহাওয়াতে আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটলো তার কথা বলি। কলকাতায় তখন আমাদের স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টোর ট্রেন ধরবো, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেওয়াল ঘড়িতে
বেলা 3:30। আমার বন্ধু, যে আমার পাশের বিছানায় শুতো, সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটো গাড়ি তো কখন ছেড়ে চলে গিয়েছে। এরপর তো সেই সন্ধে 6টার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই। সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়া পৌঁছাবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুর 2টোর ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়ে মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছাবে। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরেই বাজার। এত রাত বলেই বাজারের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় পৌঁছালাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে পৌঁছে যাব, কিন্তু কোনো রিক্সাই অত দূর যেতে চাইল না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলুম না। সবাই একই কথা বললে, অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেবো। তবু কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবা কাশির ওষুধ কিনে নিয়ে যেতে বলেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছানোর আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়ে গিয়েছিলাম হাজার মলম, মার পায়ে হাজা হয়েছিল। তাছাড়া গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলো দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে। খানিকটা দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যা রাত। আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে। একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। আমাকে চিনতে পেরে আবার চুপ হয়ে গেল। তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো। কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটাকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ওই জায়গাটায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারদিকে 2-4টে ছোটোখাটো দোকান, তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে এই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছেলেবেলাকার ঘটনা। কিন্তু তখন থেকেই জায়গাটা এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। আর এখন তো রাত 10:30 বেজে গেছে। মনে হলো বাবা মা বোধহয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল। বাবা বলছেন, আর কেন বসে আছো, খোকা আজকে বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মা বোধহয় তখন খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এইসব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে মিশে গেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় পারাপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়াতে ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করলো। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বট গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল, বলল, কে ওখানে? আমি কি জবাব দেবো বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললুম, আমি। আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বলল, কে? কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি তখন।
কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। মূর্তিটা জিজ্ঞাসা করলো, আ তুমি বিমার ধীরেজদার ছেলে? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে। আমার নুসু কাকা। বললাম, নুসু কাকা আপনি? নুসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে দেরি হলো যে? বললাম, দুপুরে দুটোর ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যে 6টার ট্রেন ধরতে হয়েছে। নুসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যা রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে আশা কি ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। বললাম, তা আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? নুসু কাকা বললেন, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন, তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেয়ন করতে হবে। যত রাতি হোক আমাকে যেতেই হবে। এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি, তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকে দেখা হয়নি? আমি বললাম, কই না তো। নুসু কাকা বললেন, তা রাত্রিবেলা হয়তো তাও হয়নি তোমার। তা তুমি বাবা একলা এত রাত্রি এসে ভালো করোনি, চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই। বললাম, আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন? আর আপনারও তো তাড়াতাড়ি আছে। নুসু কাকা বললেন, সে কি কথা, এই রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? শুনলে ধীরেজদা যে আমার উপর রাগ করবেন, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। কি আর করা যাবে? ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নুসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসোনি, সেজন্য ধীরেজদা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশুনোই থাক, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয়। আমি নুসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নুসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি, তখন নুসু কাকা বললেন, ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে। বলে তিনি চলে গেলেন। আমি বাড়ির দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা 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 বাবা। বাবা আমার ডাক শুনেই ধরপর করে জেগে উঠলেন, মাও জেগে উঠলেন। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন, খোকা তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম। তাই। বাবা বললেন, তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছাতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি বললাম, আমি তো জানতুম না। রাস্তায় দেখা হয়ে গেল নুসু কাকার সঙ্গে, তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নুসু? নুসু কাকা? বললাম, হ্যাঁ, তার সঙ্গে নলবাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন, তাদের বড় ছেলে মরো শান্তি সস্তেয়ন করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন, মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ? তোমার নুসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন? তুমি কি সব আবোল তাবোল বকছো? আমি বললাম, বারে, আমি ভুল দেখবো কেন? আমি নুসু কাকাকে চিনতে পারবো না? বাবা বললেন, কিন্তু তোমার নুসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম,